হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভোল টুর মডেল কোশ্চেন পেপার 1 বাংলার। তো পেজ নম্বর হলো 290 পেজ নম্বর। তো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম স্কুলের গল্প, একদিন, প্রথম দিন না রাজার কথা। তো এখানে সঠিক উত্তরটি হবে গ, প্রথম দিন। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশে? বাইজির ছদ্মবেশে, পুলিশের, পাগলের না ভিখারির ছদ্মবেশে? তো এখানে সঠিক উত্তরটি হবে ক, বাইজির ছদ্মবেশে। এরপরে দেখো 1-3, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। এখানে 7 নং ডাউন প্যাসেঞ্জার না 5 নং ডাউন প্যাসেঞ্জার না 7 নং আপ প্যাসেঞ্জার না 5 নং আপ প্যাসেঞ্জার? তো এখানে সঠিক উত্তরটি হবে ক, 7 নং ডাউন প্যাসেঞ্জার। এরপরে 4 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে ছড়ানো রয়েছে কি? তো এখানে সঠিক উত্তরটি হবে খ, আমাদের শিশুদের সব। যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন? মন্দিরে, শিশুদের কাছে, সভ্যতার প্রান্তরে না মানহারা মানবীর দ্বারে? তো সঠিক উত্তরটি হবে ঘ, মানহারা মানবীর দ্বারে। হেমবতী সুত হলেন এখানে অর্জুন, লক্ষণ না কার্তিকেয় না মেঘনাদ? তো সঠিক উত্তরটি হবে গ, কার্তিকেয়। এরপরে দেখো 1-7, 4 খণ্ড রামায়ণে কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা? তো এখানে সঠিক উত্তরটি হবে 60 টাকা। তিল, ত্রিফলা, শিমুল, ছালা। ত্রিফলা হলো আমলকি, সুপারি, হরেতকি না সুপারি এলাচ জয়ফল না সুপারি এলাচ বহেরা না আমলকি হরিতকি বহেরা? তো এখানে সঠিক উত্তরটি হবে ঘ, আমলকি, হরিতকি আর হলো বহেরা। সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? স্পর্শকাতর কাগজ, সুগ্রাহী কাগজ, সুবেদী কাগজ, ব্যথাপ্রবণ কাগজ? তো এখানে সঠিক উত্তরটি হবে খ, সুগ্রাহী কাগজ। বিপদে মোরে রক্ষা করো। রেখাঙ্কিত পদটির না, এখানে পদটির কারকটা কি হবে? এখানে বিপদে। তো বিপদে এখানে হবে অপদান কারক। এরপরে আলোচনা করব 11 দাগের, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে এখানে সমাস, কারক না প্রত্যয় না বিভক্তি বলে? তো এখানে সঠিক উত্তরটি হবে খ, কারক। গ্রামান্তর কোন সমাস হবে? দ্বন্দ্ব, দ্বিগু, নিত্য, তৎপুরুষ? তো এখানে সঠিক উত্তরটি হবে নিত্য সমাস, গ। তো উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, সম্বন্ধ তৎপুরুষ? তো এখানে সঠিক উত্তরটি হবে গ, রূপক কর্মধারায়। যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য? তো সঠিক উত্তরটি হবে খ, নির্দেশক বাক্য। আজও সে যাইল এবং সেইখানে বসিল, কোন ধরনের বাক্য এটি? তো সঠিক উত্তরটি হবে গ, যৌগিক বাক্য। এরপরে 16 দাগের, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য? তো সঠিক উত্তরটি হবে গ, কর্তৃবাচ্যের উদাহরণ। যে বাচ্যে কর্তার অর্থ প্রদান ঘটে তাকে বলে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য? তো এখানে সঠিক উত্তরটি হবে ক, কর্তৃবাচ্য। 2-1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? একজন
লেখক যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর কাছ থেকে অনেকগুলো টাকা পেয়েও গ্রহণ করেননি। এখানে তার টাকা না পাওয়া বা না নেওয়াকেই ভুল বলা হয়েছে। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলেছিলেন যে অস্বীকার করলেও তার মধ্যে গাঁজা খাওয়ার চিহ্ন স্পষ্ট, কিন্তু নিজের জীর্ণ শরীরের কথা ভেবে তার গাঁজা খাওয়া উচিত নয়। সবাই যে যে যেদিকে পারে পালিয়ে গেল, তাদের পালিয়ে যাওয়ার কারণটা কি? অদল বদল গল্পে সবাই ইসাব ও কালিয়ার মারামারি দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কেঁদে ফেলার কারণটা কি? নদের চাঁদের দেখে ক্ষীণ স্রোতা নদীটি অনাবৃষ্টিতে বছরে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল। এরপরে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমন করে এলো? কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। এ মায়া পৃথ বুঝিতে না পারি। কে কি বুঝিতে পারেননি? মৃত্যুর পরেও রামচন্দ্র আবার কিভাবে বেঁচে উঠলেন, সেই মায়ায় বক্তা মেঘনাদ বুঝতে পারছেন না। আসছে নবীন। নবীন এসে কি করবে? কাজী নজরুল ইসলাম রচিত প্রয়ালস কবিতায় প্রলয়ের নেশায় নিত্য পাগল শিব সিন্ধু পারে সিংহ দরজায় আঘাত করে আসছেন। পঞ্চকন্যা পাইল বেতন। পঞ্চকন্যা কারা? তো কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে পঞ্চকন্যা হলেন চিতররাজ, রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুনলা। এরপরে মাথায় কত শকুন বা চিল? আমার শুধু একটা কোকিল। চিল, শকুন ও কোকিল কিসের প্রতীক? তো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত শকুন এবং চিল কোকিল যুদ্ধবাজদের হিংস্রতা ও নৃশংসতার প্রতীক। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। রবীন্দ্রনাথের দেওয়া নামটি কি? ফাউন্টেন পেন এর বাংলা প্রতিশব্দ ঝর্ণা। কলম নামটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরেই দিয়েছিলেন। বাংলায় একটা কথা চালু ছিল। কথাটি কি? বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। কে কি দেখেন? প্রবন্ধক রাজশেখর বসু একটি পত্রিকায় দেখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। তারা জীবনে বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে বিজ্ঞানের বিভিন্ন শাখা অধ্যাপক, ভাষাতত্ত্ব, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং লেখকরা একযোগে কাজ করেছিলেন। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রযোজক কর্তার উদাহরণ সংজ্ঞা সহ দাও। যে কর্তা অন্যের উদ্যোগে বা পরিচালনায় কাজ করে তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যের মা প্রযোজক কর্তা এবং শিশু প্রযোজ্য কর্তা। এরপরে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য। বিভক্তি বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে, অনুসর্গ বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে। অনুসর্গ একই। এরপরে দেখো, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী কি পথ? নদী একটি বিশেষ পথ। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। নিম্নরেখা পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অলৌকিক শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম হলো নয় তৎপুরুষ সমাস। এরপরে আমরা আলোচনা করব গৌর অঙ্গ যাহার। ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যাহার, এটি একটি বহুব্রী সমাস। দ্বিগু সমাস ও সংজ্ঞাবাচক বহুব্রী সমাসের একটি পরে পার্থক্য লেখো। দ্বিগু সমাস সমাসবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার।
নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে সমাসবদ্ধ পদ বোঝায়। আসক্তি কাকে বলে, এর অপর নাম কি? বাক্যের বিভিন্ন অংশকে উপযুক্ত স্থানে সন্নিবিষ্ট করাই হলো আসক্তি, এর অপর নাম হলো নৈকট্য। কর্ম কর্তৃপাচ্য কাকে বলে? যে বাক্য বিন্যাসের কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা হিসেবে প্রতীয়মান হয় তাকে কর্ম কর্তৃপাচ্য বলে। এরপরে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কার পারার কথা বলা হয়েছে? মানুষ কেন তাকে রেহাই দিবে না? যার যা পাবার কথা বলা হয়েছে এখানে। নদের চাঁদ মনে করেছে যে নদী ইচ্ছা করলেই তার তীব্র জলস্রোত মানুষের গড়া বাঁধ ভেঙে চুরমার করে দিতে পারে। এ প্রসঙ্গে নদের চাঁদের মনে হয়েছে যে মানুষ নদীকে রেহাই দেবে না, তারা আবার নতুন করে বাঁধ তৈরি করবে, প্রবাহমান জীবন্ত নদীকে বন্দি করবে নিজেদের স্বার্থে। আবার নদীকে মেনে নিতে হবে এই বন্দিদশা। গভীর প্রশস্ত জলপূর্ণ নদী পরিণত হবে এবং ক্ষীণস্রোতা নদীতে পরিপূর্ণ হবে। এরপরে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। সে জানতো না আমি তার কখনো ফিরে আর আসবো না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কে সে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণটা কি? তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে কবিতার প্রিয়তমার কথা বলেছেন। কবি এখানে যুদ্ধক্ষেত্র থেকে তার না ফেরার কথা জানিয়েছেন। পরাধীনতা থেকে মুক্তির জন্য নিজেকে নিয়োজিত করেছে। যে মানুষ স্বাধীনতা কিংবা শোষণ মুক্তি তার লক্ষ্য। এই লড়াইয়ের পথ কখনোই মসৃণ নয়, তাই বিরুদ্ধ শক্তির প্রবল বাধা এবং প্রত্যাঘাতে মৃত্যুকেই সেখানে স্বাভাবিক বলে গ্রহণ করতে হয়। এই কারণেই কবি ফিরে না আসার কথা বলেছেন। এরপরে কম বেশি 150টি শব্দের উত্তর দাও। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। যে কোনো সাহিত্যকর্মের নামকরণ করা হয় বিষয়বস্তু, চরিত্র বা ভাব অনুযায়ী। আবার কখনো তার ব্যঞ্জনধর্মী যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানচক্ষু গল্পের নামকরণটি মূলত ব্যঞ্জনাধর্মী। জ্ঞানচক্ষু কথাটির অর্থ হল অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি। এই গল্পের একেবারে শেষ পর্যায়ে দেখা যায় তখন চরিত্রটির প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মিলন হয়েছে। এই গল্পে প্রাথমিকভাবে তপনের জ্ঞানচক্ষু উন্মোচন ঘটেছে। যখন প্রথমবার সে তার লেখক ছোটমেশোকে দেখেছে। লেখকরা যে অন্য জগতের বাসিন্দা নন, বাস্তবে চেনা মানুষের মতোই তাদের জীবনযাপন, এই সত্য উপলব্ধি করেছে তপন। তপনের লেখা প্রথম গল্পটি নতুন মেসোমশাই অর্থাৎ ছোট মেসো কিন্তু সংশোধন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেন। কিন্তু ছাপার অক্ষর নিজের লেখার সকলের সামনে পড়তে গিয়ে তপন মনে খুব আঘাত পায়। কারণ সে বুঝতে পারে যে মেসোমশাই সংশোধনের নামে পুরো লেখাটাই বদলে দিয়েছেন। সেটাকে আর নিজের বলে চিনতেই পারে না তপন। লজ্জায়, অপমানে, দুঃখে সে যেন মাটিতে মিশে যায়। নিজের গল্প পড়তে বসে। অন্যের লেখা লাইন পড়তে গিয়ে তপনের ভিতরে গ্লানিবোধ জেগে ওঠে। এভাবেই আত্মমর্যাদা ও নিজের লেখার প্রতি অধিকার বোধ তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটিয়েছে। কম বেশি 150টি শব্দের উত্তর, যে কোনো একটি প্রশ্ন উত্তর। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার যথার্থতা কি? শুরুর কথা তো জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র শক্তি এবং পেশি শক্তির বিরুদ্ধে মানুষের সুস্থ রুচি ও নান্দনিকতার প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। অস্ত্রকে প্রতিহত করতে গানকে হাতিয়ার করে তুলেছে মানুষ। গানকে অবলম্বন করে কবি সেই বিপুল শক্তির অধিকারী হয়েছেন যা তাকে বুলেট প্রতিহত করার ক্ষমতাও দিয়েছে। গান তাকে এক আশ্চর্য ঐক্যবোধে বেঁধেছে। তাই তার
হাত মিলিয়েছে আর আরও হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে হাজার পা। দৃষ্টিভঙ্গিতে কবি বলতে পেরেছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। প্রতীকরূপে গান। পৃথিবীর ইতিহাসে অস্ত্র কখনো শেষ কথা বলেনি। জয়ী হয়েছে মানুষের শুভবুদ্ধি, একতা, সৃজনশীলতা। গান এই কবিতায় এসবেরই প্রতীক। গানেই কবিকে মানুষের সঙ্গে মিলিয়েছে, রক্ত মুছিয়ে সুন্দর মুখোমুখি দাঁড় করিয়েছে। গানের নানান রূপ, নানান বিষয়, তার সুরের নানান বৈচিত্র্য। কখনো সে হয়ে ওঠে বলিয়ে, কখনো সে হয়ে ওঠে বালকদের মতো স্নিগ্ধ নিষ্পাপ, কখনো বা তার ছোঁয়ায় লেগে থাকে কোকিলের মোহময় সুরেলা সৃষ্টি। যুদ্ধবাজ মানুষ অস্ত্র হাতে মনুষ্যত্বের বিপক্ষে গিয়ে যখন দাঁড়ায়, তখন গানের বর্ম পরে কবি অস্ত্রকেই সহজেই প্রতিহত করেন। এরপরে 6 অধ্যায়ের কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো আমাদের অলঙ্কারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাটা কি? এই ত্রিবিধ কথা সম্পর্কে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন? শব্দের ত্রিবিধ শব্দটি বা শব্দের ত্রিবিধ শক্তি বলতে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনাকে বোঝানো হয়েছে। ত্রিবিধ শক্তির ব্যাখ্যা। উল্লেখিত শব্দের বিবিধ শক্তির ব্যাখ্যা বা ত্রিবিধ, এখানে বিবিধ না ত্রিবিধ হবে। তো উল্লেখিত শব্দের ত্রিবিধ শক্তির ব্যাখ্যা উদাহরণের সাহায্যে দেখানো হলো অভিধা। এখানে প্রাবন্ধিক এবং আলঙ্কারিকদের মতে শব্দবৃত্তির প্রথমটি হলো অভিধা। শব্দের মুখ্য অর্থ প্রকাশিত হয় যে বৃত্তির দ্বারা তাকে বলা হয় অভিধা। এই বৃত্তিতেই শব্দটিকে বাচক, শব্দের অর্থটি বাচ্য বা অভিধায়। যেমন পঙ্কজ শব্দে পদ্ম অর্থটাই মুখ্য। পাকে জন্মে যা তা পঙ্কজ, মানে পাকে জন্মে যা তা পঙ্কজ হলে শব্দটি অভিধায়, পদটি অর্থই হবে সীমাবদ্ধ। লক্ষণা আছে। তো শব্দবৃত্তির দ্বিতীয় ভাগ হলো লক্ষণা। কোনো শব্দের মুখ্য অর্থের থেকেও গৌণ অর্থ যখন প্রধান হয়ে ওঠে তখন তা হলো লক্ষণা। যেমন এই রিক্সা, এদিকে এসো, এই রিক্সা এদিকে এসো। এই বাক্য রিক্সা শব্দের মধ্য দিয়ে রিক্সাওয়ালাকেই বোঝানো হয়েছে। এখানে মুখ্য অর্থ যান থেকে গৌণ অর্থ মানুষ, প্রধান মানে মানুষেই এখানে প্রধান হয়ে উঠেছে যানের থেকে। এরপরে দেখো ব্যঞ্জনা। শব্দবৃত্তির তৃতীয় ভাগ হলো ব্যঞ্জনা। তো অভিধা এবং লক্ষণা শব্দ অর্থ যখন ব্যাখ্যা করা যায় না এবং শব্দ যখন নতুন অর্থের প্রকাশ ঘটিয়ে থাকে তখন তাকে বলা হয় ব্যঞ্জনা। যেমন সোনার হাতের সোনার কাকন, কে কার অলঙ্কার। এই বাক্যে সোনা হলো ধাতু, যেটা অভিধা। সোনার হাতে সোনার কাকন, এটা হলো লক্ষণা। এবং কে কার অলঙ্কার, হাতে অলঙ্কার হয়ে সোনা হাতকে এখানে অলঙ্কারকৃত করেছে আর কি, অলঙ্কৃত করেছে। এরপরে দেখো কম বেশি 125 শব্দে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জাতির সৌভাগ্য সুখ আইস অস্তাচলগামী কোন জাতির কথা উদ্ধৃত অংশে বলা হয়েছে? এখানে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? উদ্দিষ্ট ব্যক্তি বৃন্দ। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নামক নাট্য অংশে নবাব সিরাজউদ্দৌলা তার রাজ দরবারের বিশিষ্ট কর্মচারীদের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। আলীবর্দীর মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার পরেই নানান কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধ অনিবার্য হয়ে ওঠে। ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের শুরু করে। নবাবের আদেশ উপেক্ষা করে তারা কলকাতায় দুর্গ নির্মাণ করতে এবং মাসি ঘসিটি বেগম, প্রধান সেনাপতি মির্জাফর, কিছু রাজকর্মচারীর ষড়যন্ত্রে বাংলার এই ঘোর দুর্দিনে সিরাজ সকলকে উদ্দেশ্য করে বাংলাকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য কাতর আবেদন রাখেন।
যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিস্তার করেছে তাতে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এই উক্তির মধ্যে সিরাজের গভীর বেদনা ধরা পড়েছে। বাংলার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকেই যন্ত্রণা কাতর নবাব মন্তব্যটি করেছেন। এরপরে ফাইট কোনি ফাইট শব্দবন্ধটি সমগ্র উপন্যাসকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। ফাইট কোনি ফাইট স্লোগানটি কোনি উপন্যাসের মূল মন্ত্র একজন সাঁতার প্রশিক্ষক হিসাবে ক্ষিতি সিংয়ের লড়াকু মানসিকতাকে পরিশ্রমী সত্তা, একাগ্রতা এবং তার স্বপ্নকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। বস্তির হতদরিদ্র প্রায় অশিক্ষিত কোনিকে তিনি যেভাবে তৈরি করেছেন এবং পদে সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াইও করেছেন তা রোমহর্ষক এবং অনুপ্রেরণামূলক। একজন মনস্তাত্ত্বিকদের মতো তিনিও তার শিষ্যের কাছে ক্রমশ শ্রদ্ধেয় এবং অপরিহার্য হয়ে উঠেছেন। নিজের সংসার, ব্যবসা সমস্ত কিছু ভুলে শিষ্যের মতোই কঠোর জীবনযাপন ও লক্ষ্যে পৌঁছানোর জন্য কষ্ট স্বীকার করেছেন। তিনি ক্লাবের সংকীর্ণ দলাদলিতে ট্রেনারের পথ ছাড়তে বাধ্য হয়েছেন। প্রাণের প্রিয় ক্লাব জুপিটারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে, কিন্তু তার লড়াই থামেনি। কোনিও পদে পদে নিজের দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে। ক্লাবের রাজনীতি চূড়ান্ত অপমান অবহেলার বিপক্ষে শুধুই অনুশীলন মন দিয়েছে। তার এই অনুশীলনেই অমানসিক পরিশ্রম তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। তাই বাংলার সম্মান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়ে কোনি যে লড়াইয়ে আমাদের দেখায় তা আমাকে শিহরিত, উত্তেজিত, আনন্দিত করেছে। প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র পাঠ্য রচনা অবলম্বনে আলোচনা করো। কথামুখ মতিনন্দী রচিত কোনি উপন্যাসের বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস একটি পার্শ্ব চরিত্র হওয়া সত্ত্বেও নিজস্বতায় উজ্জ্বল হয়ে উঠেছেন। দক্ষতা ও বিচক্ষণতা প্রণবেন্দু বিশ্বাস একজন অভিজ্ঞ ও দক্ষ সাঁতার প্রশিক্ষক। এই দক্ষ সাঁতার প্রশিক্ষণে হিয়া মিত্র বাংলার অন্যতম সেরা সাঁতারুতে পরিণত হয়। ঠিক তেমনি বিচক্ষণতা দিয়ে কোনির মতো প্রতিভাকে চিনতেও ভুল করেননি। সৎ ও নিরপেক্ষ প্রণবেন্দুর সৎ ও নিরপেক্ষ মানসিকতার জন্যই কোনি মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলা দলের সুযোগ পায়। তিনি প্রতিবাদী কণ্ঠে বলেন, বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে। ক্লাবের সংকীর্ণ দলাদলি ও হীন চক্রান্তের ঊর্ধ্বে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। দপ্তকোণটি হিয়ার ট্রেনের হওয়া সত্ত্বেও কোনির পক্ষ নিয়ে তিনি বলেছিলেন যে রকম রোখাজেদি সাঁতার ও দেখালো তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখনও বাংলায় কেউ নেই। মাদ্রাজে বাংলার চ্যাম্পিয়ন হওয়া অনিশ্চিত হয়ে পড়লে প্রণবন্ধু দপ্তকণ্ঠে বলেন যে ভাবাভাবির কিছু নেই, কনকচাপা পালকে নামান অমিয়ার জয়গায়। এরপরে 9 দাগের চলিত বাংলায় অনুবাদ করো। ম্যান ইজ দ্য মেকার অব হিজ ফরচুন। মানুষই তার ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রাইড অফ লেবার। শ্রমকে ভয় পেলে আমরা জীবনে উন্নতি করতে পারি না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর সেন্স। কিছু লোক মনে করে যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে। রিমেম্বার, মনে রাখবেন, উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইজ নেভার অ্যাটেনটেবল। সাফল্য মানে এক কথায় কি, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য কখনোই অর্জন করা যায় না। এরপরে আমরা আলোচনা করব এখানে 10-এর কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও।
মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। অথবা এলাকায় রক্তদান শিবিরের সাফল্য নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো। এরপরে 11 দাগের কম বেশি 400টা শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করো। তো 1 নম্বরে আছে বিজ্ঞানের ভালো মন্দ, 2 নম্বর একটি পথের আত্মকথা, 3 নম্বর বাংলার কুটির শিল্প, 4 নম্বর আছে চন্দ্রযান অভিযান 2023। তো যে কোনো একটি এখানে আমরা এখন আলোচনা করব। Thank you for watching my video.